হ্যালো। এই আছেন আপনারা? জি স্যার। অ্যাকচুয়ালি সকাল থেকে টানা এভাবে কথা বলতে বলতে গলা বসে যাচ্ছিল, তো একটু প্রবলেম হচ্ছিল আর কি। এই জন্য একটু সমস্যাটা। আচ্ছা, কি যেন বলতেছিলাম, একটু মনে করিয়ে দেন তো। কোন পর্যন্ত ছিলাম একটু মনে করিয়ে দেন। হ্যালো। স্যার উপরে যান, আর একটু উপরে যান। জি স্যার। হ্যাঁ, ওয়েল ডিফাইন্ড সেমেন্টিক একটা কথা বলা হয়েছে। তারপর হচ্ছে একটা এখন ম্যাথমেটিক্যাল এটা হ্যাঁ, বেসিস অফ দা ফর্মাল মেথড। এখন দেখেন, আসলে এইটার সুবিধাটা কি, আপনার যদি একটা ম্যাথমেটিক্যাল প্রুফ থাকে। এখানে একটা উদাহরণের কথা বললাম, যেমন আপনার কাছে ধরেন একটা ইকুয়েশন আছে। তো একটা প্রুফ যদি ইকুয়েশন থাকে, তো তখন আপনি কিন্তু ওই ইকুয়েশনে মানে একটা ছাদ যদি থাকে, ওই ছাদে ফেলে কিন্তু আপনি যে বাকি যে আপনার এই যে ব্যাপারগুলো আছে ওইটা কিন্তু আপনি এখানে শর্তসিদ্ধ করতে পারেন বা এটাকে জাজ করে দেখতে পারেন। তো ম্যাথমেটিক্যাল। স্যার আপনার সাউন্ড খুবই কম আসতেছে। হ্যাঁ, এখন শুনতে পারতেছেন? মাইক্রোফোনটা একটু স্যার কাছে রাখেন স্যার, মানে আমি একটু কম শুনতে পাইতেছি এখানে। আচ্ছা, বাকিদেরও কি সেম প্রবলেম নাকি এতক্ষণ ঠিক ছিল? মানে এখন কি স্যার এখন প্রবলেমটা আছে, নাকি স্যার এখন প্রথম আছে। থেকেই? তারা আমার এখানে প্রবলেম হচ্ছে না। স্যার মি অলসো। স্যার আমার এরকম কোনো সমস্যা হচ্ছে না। আচ্ছা, তাহলে মনে হয় আপনার একটু প্রবলেম। ভাইয়ার একটু ভলিউম বাড়ায় দেন, আর তো দেখেন কি দেখেন, হয়। যেমন এখানে আমরা একটা উদাহরণ দিয়েছি যে ই ইকুয়াল টু এম জি স্কোয়ার, আইনস্টাইনের একদম রিনাউন একটা সূত্র। তো ই এর মাধ্যমে আমরা কি মূলত বুঝি? শক্তি বুঝি। এম এর মাধ্যমে একটা বস্তুর মাস, এটাকে আমরা ডিফাইন করি, এবং সি এর মাধ্যমে আলোর যে ভ্যালিসিটি 3 × 10⁸ এম এস ইনভার্স, এটাকে আমরা বুঝি। তো এই একই সূত্রের মাধ্যমে যদি আমরা এখন চাই কোনো একটা বস্তুর বা কোনো একটা বস্তুতে কি পরিমাণ শক্তি নিহিত আছে এটাকে আমরা বের করব, এই একই সূত্রের মাধ্যমে কিন্তু আমরা বিভিন্ন বস্তুর শক্তিটাকে আমরা জাজ করতে পারি, পারি না? তো জি স্যার। এই ম্যাথ, এই যে যে দেখেন, এই যে আমাদের মডেল ওরিয়েন্টেড যে অ্যাপ্রোচটা, এই অ্যাপ্রোচটা কিন্তু আমাদের কি কি দেয়? একটা ম্যাথমেটিক্যাল বেস দেয়, যেটা দিয়ে আমরা একটা ম্যাথমেটিক্যাল টার্ম গঠন করতে পারি। তো এই ম্যাথমেটিক্যাল টার্মের মাধ্যমে যদি আমরা একটা ইকুয়েশন গঠন করি, এবং ওই ইকুয়েশনের মাধ্যমে যদি কোনো এই ধরেন যে এই ই ইকুয়াল টু এম স্কোয়ার এর মাধ্যমে যদি আমরা যদি ধরি যে বিভিন্ন বস্তুর আমরা ওই বস্তুতে কি পরিমাণ শক্তি নিহিত আছে এটা বের করব, তো এটা কি সম্ভব না? ধরেন 1 কেজি ভরের একটা বস্তুর জন্য যদি আমরা চিন্তা করি যে এখানে কি পরিমাণ শক্তি আছে এটাকে বের করব, তো ওই এম এর জায়গায় ওইটার মাস হবে 1, এবং এই সি সি স্কোয়ারের জায়গায় ওটা তো কনস্ট্যান্ট ভ্যালু 3 × 10⁸ এম এস ইনভার্স যদি আমরা ধরি, তো এটার জন্য যেটা আসবে। আর 2 কেজি ভরের জন্য ওই মাসের জায়গায় জাস্ট খালি ওইটা চেঞ্জ হবে। আপনারা কি বুঝতে পারতেছেন আমি কোনটার কথা বলতেছি? জি স্যার, আইনস্টাইনের সূত্র যে এটা এটা হ্যাঁ, বলছি। হ্যাঁ, হ্যাঁ। যেটা এই যে যেটাকে এনার্জি সমান ব্যবহার করে, সমান হ্যাঁ এটা এনার্জি সমান সমান স্যার ভর আর কি, মাস, ভরের মাস ওইটার সাথে ইনটু আলো, আলোর আলোর বেগের যে সম্পর্ক। জি স্যার। বর্গ যেটা, জি স্যার। হ্যাঁ যেটাকে এটা ব্যবহার করে যে ফিজিক্সে হাইড্রো। পড়ছি স্যার। হ্যাঁ, হ্যাঁ, একটা দেখেন, একটা বস্তু থেকে কিভাবে আমরা এই যে হাইড্রোজেন বোমের কিভাবে উদ্ভাবন হইলো, এটাও তো এখান থেকে ইয়া করে দেখানো হয়েছে। দেখেন, যেমন দুইটা হাইড্রোজেন পরমাণু, দুইটা হাইড্রোজেন পরমাণুকে একসাথে যুক্ত করে একটা হিলিয়াম পরমাণুতে নিয়ে গেছে। হ্যাঁ, এখন দেখা গেছে যে দুইটা হাইড্রোজেন পরমাণুর যে ওজন ছিল, হিলিয়ামের ওজন তার চেয়ে হালকা।
হিলিয়াম হাইড্রোজেনের চেয়ে হালকা না? তো এইখানে যে ওজনের যে হ্রাসটা হইলো, এই ওজনটা আসলে মূলত কি হলো? ওজনটা মূলত এখানে শক্তিতে রূপান্তর হইতেছে, যেটা তাপ শক্তি। এই সূত্র থেকেই কিন্তু আবার এই হাইড্রোজেন বোমের উৎপত্তি হয়েছে। এই তাপ শক্তিটা যে হাইড্রোজেনটাকে ব্যবহার করে এটাকে হিলিয়ামে রূপান্তর করার মাধ্যমে যে তাপটা আমরা উৎপন্ন করতে পারি, বা যে শক্তিটা সে লস করতেছে, যে মাসটা সে লস করতেছে, এটাই শক্তির আরেকটা রূপ। এখান থেকে আমরা দেখেন, এটা যেমন হাইড্রোজেনের ক্ষেত্রেও আমরা ব্যবহার করতে পারি, অন্যান্য যে আমাদের যে আছে, পরমাণু আছে, ওইগুলোর ক্ষেত্রেও কিন্তু আমরা এভাবে এই সূত্র দ্বারা আমরা প্রমাণ করতে পারি। তো দেখেন, এই মডেল ওরিয়েন্টেড যে অ্যাপ্রোচটা আমাদেরকে কি করে, এই ম্যাথমেটিক্যাল টার্মটা গঠন করতে সাহায্য করে। তারপর হচ্ছে, এই ফর্মাল স্পেসিফিকেশন ক্যান বি executed to obtain immediate feedback of the feature of the specified system। একটা জিনিস ফাইনাল প্রোডাকশনে যাওয়ার আগে আপনি এটার প্রোটোটাইপটা ব্যবহার করে এভাবে জাজ করে যে আপনি এটার এই ফিচারের যে ফিডব্যাক গুলা আর্ন করতে পারতেছেন বা গ্যাদার করতে পারতেছেন, এটাও কিন্তু একটা অ্যাডভান্টেজ। এই কথাটাই কিন্তু লাস্টে বলা হইতেছে, দিস কনসেপ্ট অফ এক্সিকিউটেবল স্পেসিফিকেশন ইজ রিলেটেড টু দ্য র্যাপিড প্রোটোটাইপিং, যেটাকে আমরা র্যাপিড প্রোটোটাইপিং বলতেছি। ইনফরমালি, এ প্রোটোটাইপ ইজ a toy working model of a system that can provide immediate feedback on the behavior of the specified system and is especially useful checking the completeness of the specification। আসলে আমাদের স্পেসিফিকেশনে কোনো ল্যাকিংস আছে কিনা এবং এটার কমপ্লিটনেস কি ফুলফিল হয়েছে কিনা, এটা কিন্তু আমরা এখান থেকে জাজ করতে পারি। আর এইটা জাজ করতে পারার জন্যই আসলে মূলত এই অ্যাপ্রোচ গুলা ইউজ করা হয়। এখন দেখি আমাদের এটার লিমিটেশন গুলা কি কি আছে। তো প্রথম লিমিটেশনটা হচ্ছে, ফর্মাল মেথড আর ডিফিকাল্ট টু লার্ন এন্ড ইউজ। এই যে যে ফর্মাল মেথডের যে আমরা ইয়াটা দেখলাম, এই মডেল ওরিয়েন্টেড যেই অ্যাপ্রোচটা দেখলাম, এটা দেখে কি মনে হয় না আসলে মূলত কিন্তু এটা মোটামুটি ডিফিকাল্ট? ডিফিকাল্ট না হলে আমাদের এটা লাইফ সাইকেল মডেলের পরে ব্যবহার করার প্রয়োজন হইতো না, তাই না? এখন দেখেন, দ্য বেসিক ইনকমপ্লিটেস্ট রেজাল্ট অফ ফার্স্ট অর্ডার লজিক সাজেস্ট। এই যে দেখেন, ফার্স্ট অর্ডার লজিক সাজেস্ট বলতে আসলে মূলত কি বোঝানো হয়েছে, এটা এই এর পরের যে এইখানে বুঝতে পারবেন, that is impossible to check absolute correctness of the system using theorem providing technique। তো আসলে এই ফার্স্ট অর্ডার যে লজিক গুলা, এগুলা ব্যবহার করার পর মনে হয় আসলে এটার অ্যাবসলিউটনেস বা কারেক্ট কি পরিমাণ কারেক্ট, এটা কিন্তু জাজ করা মোটামুটি অসম্ভব পর্যায়ে মনে হয়। কেন, এটা আমি এই যে পরবর্তীতে যে এখানে আপনারা বুঝতে পারবেন। তারপর হচ্ছে, ফর্মাল টেকনিক আর নট এবল টু হ্যান্ডেল কমপ্লেক্স প্রবলেম। কারণ একটা সহজ জিনিসও তো মোটামুটি এখানে এইভাবে এই অ্যাপ্রোচ গুলোর মাধ্যমে জাজ করা মোটামুটি কঠিন হয়ে যায়। তো কমপ্লেক্স প্রবলেম গুলার মূলত আসলে কি হবে, এটা নিজেরাই বুঝতে পারতেছেন। দিস shortcomings result from the fact that even moderately complicated problem below up the complexity of formal specification and their analysis। দেখেন যে একদম মডারেটলি যে মিডিয়াম সাইজের যে প্রবলেম গুলা, এগুলাই কিন্তু একদম চরম কমপ্লেক্স পর্যায়ে পৌঁছায় যায়। তো কমপ্লেক্স টাইপের যে প্রবলেম গুলা, এগুলাকে হ্যান্ডেল করা কিন্তু এই ফর্মাল টেকনিকের মাধ্যমে সম্ভব হয় না। অলসো এ লার্জ আনস্ট্রাকচারড সেট অফ ম্যাথমেটিক্যাল ফর্মুলাস ইজ ডিফিকাল্ট টু কম্প্রিহেন্ড। তো এইখান থেকে সারাংশটা বের করে নিয়ে আসা খুব কষ্টসাধ্য ব্যাপার হয়। তো অ্যাজিওমেটিক স্পেসিফিকেশন, এখন আমরা এখানে এটা দেখি যে ফার্স্ট অর্ডার লজিক দিয়ে এখানে মূলত আসলে কি বোঝানো হয়েছে। ইন অ্যাজিওমেটিক specification of a system, first order logic is used to write the pre and post condition to specify the operation of the system in the form of assume। দেখেন, ধরেন আপনার কাছে একটা ম্যাথমেটিক্যাল টার্ম আছে, বা আপনি ধরেন নর্মাল কোডিং করতেছেন। তো ফার্স্ট অর্ডার লজিকটা মূলত কি, আপনি ধরেন এমন একটা কোডিং করতেছেন যে ইফ এলস এর কোডিংটা আপনি যখন করেন, বা ইফ এলস যখন আপনি এই আপনার কোডে ইমপ্লিমেন্ট করতে যান, তো এটার প্রথম পর্যায়ে কি হয় যে আসলে আপনি কি ধরনের ইনপুট এখানে দিলে
এটার শর্তটা সিদ্ধ হবে বা স্যাটিসফাই করবে। আই মিন আপনার ইফের যে স্ট্রাকচারটা আছে এটাতে ভিতরে ঢুকতে দিবে। এটা হচ্ছে এই প্রথম যে ইনপুটের যে কন্ডিশনটা এটাকে আমরা বলতেছি ফার্স্ট অর্ডার লজিক। কথা বুঝতে পারছেন? তো ফার্স্ট অর্ডার লজিক আমরা বলতেছি যে ইনপুটের যে কন্ডিশনটা, যেই কন্ডিশনটা স্যাটিসফাই করার পর যে ইফ এর যে স্ট্রাকচারটা এটার ভিতরের যে অপারেশনটা এইটা এক্সিকিউট হবে, ওইটাকে আমরা বলতেছি ফার্স্ট অর্ডার লজিক। তো দেখেন, the precondition basically capture the condition that must be satisfied before an operation can successfully invoke। এই যে কথাটা বললাম আর কি, in essence the precondition capture the requirement of the input parameter of the function। যে ইনপুট প্যারামিটারের যে ইয়াটা আছে, ইনপুট গুলো আছে, ওই কন্ডিশনটা যদি স্যাটিসফাই করে তাহলে কি হয়, আমাদের মেইন যে স্ট্রাকচার ওইখানে ঢুকে। তারপর হচ্ছে এটার পোস্ট কন্ডিশনটা কি, তাহলে আমরা প্রথম দেখলাম যে ফার্স্ট অর্ডার লজিক, তারপর দেখি যে পোস্ট কন্ডিশনটা কি। তো আমাদের মেইন স্ট্রিমে ঢোকার পর সে এই অপারেশনটা যদি পারফেক্টলি হয়ে থাকে, সে কি ধরনের রেজাল্ট আমাদের শো করে থাকে, এইটার সাথে মূলত এইটা রিলেটেড। তো দেখেন কিভাবে, দ্য পোস্ট কন্ডিশন আর দ্য কন্ডিশন দ্যাট মাস্ট বি স্যাটিসফাই হোয়েন এ ফাংশন কমপ্লিটস এক্সিকিউশন ফর দ্য ফাংশন টু বি কনসিডার্ড টু হ্যাভ এক্সিকিউটেড সাকসেসফুলি। একটা ফাংশন সাকসেসফুলি এক্সিকিউট হওয়ার পর তারপর সে কি করে, দাস দ্য পোস্ট কন্ডিশন আর এসেন্সিয়ালি কনস্ট্যান্ট অন দ্য রেজাল্ট প্রডিউস ফর দ্য ফাংশন এক্সিকিউশন টু বি কনসিডার্ড সাকসেসফুল। সে কি ধরনের ফাংশনের রেজাল্ট প্রডিউস করবে, এইখানে যে শর্তটা ব্যবহার হয় এইটাকে আমরা বলতেছি পোস্ট কন্ডিশন। তো প্রি কন্ডিশন আমরা ব্যবহার করতেছি আমাদের ইনপুটে যেই কন্ডিশনটা স্যাটিসফাই করার পর আমাদের মেইন যে ফাংশনটা এটা এক্সিকিউট হবে ওইটা। আর পোস্ট কন্ডিশনটা হচ্ছে ফাংশনটা প্রপারলি কাজ করার পর সে কি ধরনের সে কি ধরনের রেজাল্টটা দিবে ওইটা। তো দুই ধরনের কন্ডিশন, কিন্তু কাজ দুই রকম। তো এই দুইটা কন্ডিশন মূলত কোথায় থাকে, একটা ম্যাথমেটিক্যাল স্ট্রাকচারে থাকে। তো ম্যাথমেটিক্যাল স্ট্রাকচারটা এখন দেখি আমরা মূলত কেমন। এখন তো বলতেছেন যে আসলে এটা খালি বলা হইতেছে, আসলে মূলত জিনিসটা দেখতে কেমন। দেখতে মূলত এই যে আমরা এক্সাম্পল 1 এক্সাম্পল 2 তে এখানে চলে আসতেছি। তো এর আগে আমরা এটা ডেভেলপমেন্ট প্রসেসটা দেখি। তো এস্টাবলিশ দ্য রেঞ্জ অফ ইনপুট ভ্যালু, এটা প্রথমে থাকবে কি, আসলে এই স্টেটমেন্টটা যে থাকবে ম্যাথমেটিক্যাল টার্মটা বা একটা কি বলে একটা ফর্মুলা যে থাকবে, এটা মূলত আসলে স্ট্রাকচারটা কেমন হবে। এস্টাবলিশ দ্য রেঞ্জ অফ ইনপুট ভ্যালু, ইনপুট ভ্যালু রেঞ্জটা। তো এটা কোন পর্যন্ত, ওভার হুইচ দ্য ফাংশন শুড বিহেভ কারেক্টলি। যে একটা ইনপুট রেঞ্জের কোন থেকে কোন পর্যন্ত একটা ফাংশন মূলত এটাকে স্যাটিসফাই করে, তার ভিতরের যে ইয়াটা, এই, তার ভিতরে যে স্ট্রাকচারটা এটাকে এক্সিকিউট করে। যেমন আপনারা অলরেডি দেখছেন যে আপনারা ফর লুপে কি দেখছেন, ধরেন আপনারা ইন্ডেক্সে আই এর জন্য একটা মান নিলেন, ধরেন যে আপনার যে ফার্স্ট যে ইনিশিয়াল ভ্যালু ধরেন 1 নিলেন। এখন কন্ডিশন পার্টে আপনি ধরেন যে আই এর মানটা এমন দিলেন যে আই এর মান লেস দেন অর ইকুয়াল 10। তো আই এর ভ্যালু কত থেকে কত পর্যন্ত, 1 থেকে 10 পর্যন্ত। তো এটার রেঞ্জ হচ্ছে 1 থেকে 10 পর্যন্ত। 10 এর ছোট হলেও চলবে অথবা 10 এর সমান হলেও চলবে। তো প্রথম সে আইডেন্টিফাই করবে এটা স্ট্রাকচারে যে আসলে মূলত আমাদের যে ইনপুট ভ্যালুটা, এটা রেঞ্জটা কত রেঞ্জের জন্য এটা এক্স্যাক্টলি কাজ করবে। অলসো ফাইন্ড আউট আদার কনস্ট্যান্ট অন দা ইনপুট প্যারামিটার এন্ড রাইট ইন দ্য ফর্ম অফ এ প্রেডিকেট। যেটা একটা পূর্বাভাস দিবে যে আসলে এটার জন্য কি হইতে পারে, যে এই ভ্যালুর জন্য আসলে সে কি কাজ করতে পারে। তারপর স্পেসিফাই এ প্রেডিকেট ডিফাইনিং দ্য কন্ডিশন হুইচ মাস্ট হোল্ড অন দ্য আউটপুট অফ দ্য ফাংশন ইফ ইট বিহেভ প্রপারলি। যদি ফাংশনটা সঠিকভাবে কাজ করে থাকে, যেটা এই যে এখানে কথাটা বললাম যে পোস্ট কন্ডিশনে যদি ফাংশনটা প্রপারলি কাজ করে থাকে, তো
এটা কি ধরনের আউটপুট আসতে পারে এটার পূর্বাভাস দিবে। এই স্টেটমেন্টের মধ্যে এটার বর্ণনা থাকবে পোস্ট কন্ডিশনে। তারপর দেখেন এস্টাবলিশ দ্য চেঞ্জেস মেড টু দ্য ফাংশন ইনপুট প্যারামিটার আফটার দ্য এক্সিকিউশন অফ দ্য ফাংশন। আপনার ইনপুটটা প্রথম অবস্থায় কি অবস্থায় ছিল এবং এই ফাংশনটা এক্সিকিউট হওয়ার পর আউটপুটে কি ধরনের চেঞ্জ আসছে, মানে ইনপুটটার আগের অবস্থা এবং পরের অবস্থার মধ্যে পার্থক্যটা এটা শো করবে। পিওর ম্যাথমেটিক্যাল ফাংশন ডু নট চেঞ্জ দেয়ার ইনপুট, দেয়ারফর দিস type of assertion is not necessarily for pure function, and combine all of the above into pre and post condition of the function। যে এই সবগুলোর মধ্যে প্রি এন্ড পোস্ট কন্ডিশনের মধ্যে অবশ্যই কম্বিনেশন থাকবে। তো দেখেন এখন যদি আপনাকে এরকম একটা প্রবলেমের কথা বলা হয়, আপনাকে বলা হলো যে স্পেসিফাই দ্য প্রি এন্ড পোস্ট কন্ডিশন অফ এ ফাংশন। তো এই ফাংশনটা কোন ধরনের ফাংশনের প্রি এন্ড পোস্ট কন্ডিশন স্পেসিফাই করতে বলা হয়েছে, যেটা কিনা টেক্স এ রিয়েল নাম্বার as argument and returned half the input value if the input is less than or equal 100 or else return double the value। এই জিনিসটাকে আপনারা সবাই দেখতেছেন, শুনতেছেন? জি স্যার। বাকিরা সবাই জি স্যার। একটু মনোযোগ দিয়ে শুনেন এই পার্টটা। তো দেখেন এখানে কথা বলা হইতেছে কি, এমন একটা ফাংশনের এই প্রি কন্ডিশন এবং পোস্ট কন্ডিশন তারা স্পেসিফাই করতে বলতেছে যেটা কিনা একটা রিয়েল নাম্বার। ফাংশনটার সেটটা হচ্ছে রিয়েল নাম্বার এজ আর্গুমেন্ট এন্ড রিটার্ন। এটা কি রিটার্ন করে, ফাংশনটা কি রিটার্ন করে? আমাদের ফাংশন যেমন এই যে আমরা ম্যাথমেটিক কি বলে প্রোগ্রামিং করে থাকি যে জিরো রিটার্ন করে, বা অন্যান্য যদি অন্য কোনো ফাংশনের ভ্যালু বা আউটপুট রিটার্ন করার থাকে আমরা রিটার্ন করতে পারি। তো এই ফাংশনটা রিটার্ন করে কি, রিটার্ন হাফ দ্য ইনপুট ভ্যালু, মানে যে ইনপুটটা দিলাম এটার অর্ধেক করবে, অর্ধেক রিটার্ন করবে। কিন্তু এই অর্ধেক রিটার্ন করার জন্য পোস্ট কন্ডিশনটা কি? পোস্ট কন্ডিশনটা হলো ইফ দ্য ইনপুট ইজ লেস দেন অর ইকুয়াল 100। যদি আপনার ইনপুটটা সমান অথবা 100 নিচে হয়, সমান অথবা নিচে হয়। আর যদি এইটা না হয়, এটা যদি সে রিগ্রেট করে, তাহলে কি হবে, ইলস রিটার্ন ডাবল হবে, ডাবল দা ভ্যালু। তো দেখেন এটাকে আমরা প্রথমে আমরা ফাংশনটাকে এখানে এভাবে ডিফাইন করি যে এফ অফ এক্স, এই সেট এক্স এর সেটটা হবে কি, যেটা কিনা রিয়েল নাম্বারের। তো রিয়েল নাম্বার আসলে মূলত আমরা কাদের বলে থাকি, কোনগুলো রিয়েল নাম্বার, কোনগুলো বলেন তো? হ্যালো, রিয়েল নাম্বার তো স্যার বাস্তব সংখ্যা স্যার। হ্যাঁ বাস্তব সংখ্যা তো বুঝলাম, বাস্তব সংখ্যা আসলে মূলত কোনগুলাকে আমরা বাস্তব সংখ্যা বলে থাকি? ইমাজিনারি সংখ্যা বাদে যা কিছু আছে সবই বাস্তব সংখ্যা, রিয়েল নাম্বার। যারা সদৃশ্য নাম্বার সেটাই তো আসলে বাস্তব সংখ্যা। ইমাজিনারি নাম্বারের স্ট্রাকচারটা তো অলরেডি জানেন, এই যে রুট ওভার দিয়ে আই প্লাস মাইনাস এবি দিয়ে আমরা এভাবে দেখাই, তো বিভিন্ন স্ট্রাকচার আছে। এখন সব তো এভাবে আলোচনা করা সম্ভব না, আপনাদের জাস্ট জাস্ট মনে করিয়ে দেওয়ার জন্য আমাদের বলা হইতেছে। ওকে স্যার। তো জিনিসটা চিনতে পারছেন তো নাকি কোনটা? তো ইমাজিনারি নাম্বার বাদে আপনার পজিটিভ, নেগেটিভ, জিরো, ভগ্নাংশ যা কিছু আছে সবই হচ্ছে রিয়েল নাম্বার, ঠিক আছে? তো এক্স হচ্ছে ওইরকম একটা সেট যেটার ভ্যালু গুলা হবে রিয়েল নাম্বার, এবং এই এক্স সেটটা নিয়ে একটা আমরা ফাংশন গঠন করি, যে ফাংশনের আর্গুমেন্টটাও হচ্ছে রিয়েল নাম্বার। তো দেখেন এই ফাংশনটাকে যদি আমরা এটার প্রি কন্ডিশন এবং পোস্ট কন্ডিশনটাকে আমরা তাহলে কিভাবে স্পেসিফাই করব? আমরা অলরেডি জানি প্রি কন্ডিশনটা মূলত হলো যে আসলে আমাদের ইনপুটটা কি ধরনের টাইপ হবে এটাকে স্পেসিফাই করা। তো এখানে তো আমরা বলতেই বলতেই হচ্ছে বলাই হচ্ছে যে
যে আমাদের রিয়েল নাম্বার ইনপুট গুলার আর্গুমেন্ট হবে রিয়েল নাম্বার। দেখেন এখানে প্রি কন্ডিশনে এক্স বিলংস টু এই আর এর মাধ্যমে তো রিয়েল নাম্বারের সেট বোঝানো হচ্ছে, তো এক্স বিলংস টু রিয়েল নাম্বার। কথা বুঝতে পারছেন? জি স্যার। তো এক্স হচ্ছে এরকম সংখ্যা যেটা কিনা এই রিয়েল নাম্বারের সেটের মধ্যে এক্সিস্ট আছে বা বিলং করে। আর পোস্ট কন্ডিশনে আমাদের রেজাল্টটা কেমন হবে এইটার কন্ডিশনটা আমরা এখানে প্রেজেন্ট করব। তো এখানে বলা হইতেছে যে আমাদের যদি এই কন্ডিশনটা যে এক্স এর ভ্যালুটা যদি রিয়েল নাম্বার, তো আগেই বললাম এক্স এর ভ্যালু তো যে এখানে রিয়েল নাম্বার হবেই, এবং এক্স এর ভ্যালুটা যদি 100 ছোট অথবা 100 সমান হয়, এবং এবং দেখেন যে এক্স এর যে ভ্যালুটা, এই এক্স এর ভ্যালুটা যদি হাফ হয়, মানে আমি যে ইনপুটটা দিলাম, মানে আউটপুট রেজাল্টটা আসলে মূলত কি হবে, কন্ডিশন না তো, মূলত এখানে হচ্ছে রেজাল্টটা কেমন হবে, কোনগুলা রেজাল্ট হবে, যেই মানগুলা হচ্ছে এক্স এর যেই মানগুলা হচ্ছে 100 চেয়ে ছোট অথবা সমান, এবং এই এফ এর অর্ধেক, মানে এফ অফ এক্স এর অর্ধেক, এফ অফ এক্স এর মান ধরেন যে আপনি এখানে করতেছেন 1 থেকে শুরু করে একদম 100 পর্যন্ত যে মানগুলা, এই মানগুলার জন্য তো এটাও সিদ্ধ হবে এটাও সিদ্ধ হবে নাকি, এই জি দুইটা স্যার। কন্ডিশনে তো সিদ্ধ হবে। তো এই দুইটা কন্ডিশনের যে এন্ড অপারেশন, এই এন্ড অপারেশনের মানগুলা, এবং এই যে এই কন্ডিশনটা দেখেন যে এক্স এর যে মানগুলা হচ্ছে 100 চেয়ে বড়, আই মিন এই শর্তটাকে সিদ্ধ করলো না, আমাদের রেজাল্টটা মূলত কেমন হবে। একটা রেজাল্ট এই যে এই পর্যন্ত, এই পর্যন্ত হচ্ছে এইটুকের জন্য পোস্ট কন্ডিশনে, এই পর্যন্ত, এই যে এই পর্যন্ত হচ্ছে এই যে এইটুকের জন্য। স্যার ওইটা কি অথবা চিহ্ন তাই তো? আর এই যে দেখেন অথবার জন্য এখানে কিন্তু আমরা অর অপারেশন ব্যবহার করছি। অর অপারেশন নিয়ে আরেকটা হচ্ছে, যদি এক্স এর মান 100 চেয়ে বেশি হয় আর কি, তাহলে আমরা এই এফ ডাবল অফ হবে। এক্স কে প্রেজেন্ট করব কিভাবে, এই ভ্যালুটাকে প্রেজেন্ট করব যে আমাদের যে ইনপুট ভ্যালুটা ছিল ওটার সাথে আমরা কি করব, 2 মাল্টিপ্লাই করব, বা এটাকে দ্বিগুণ করে প্রকাশ করব। কন্ডিশনটা তো এমন নাকি? জি স্যার। তো দেখেন এটাকে আমরা পোস্ট কন্ডিশনে এভাবে প্রেজেন্ট করতে পারি, আর প্রি কন্ডিশনে এটাকে এভাবে প্রেজেন্ট করতে পারি। তো জিনিসটা তো মূলত বুঝতে পারছেন যে এই প্রি কন্ডিশনটা মূলত আমাদের ইনপুটের যে স্ট্রাকচার এবং তার রেঞ্জ, এবং পোস্ট কন্ডিশনটা হচ্ছে যে আউটপুটের স্ট্রাকচার এবং রেঞ্জ, এই দুইটাকে প্রেজেন্ট করতেছে। এখন এক্সাম্পল 2 তে দেখেন কি বলতেছে, অ্যাজিওমেটিক্যালি স্পেসিফাই এ ফাংশন নেম সার্চ, একটা নেম নামে একটা সার্চ ফাংশন আমাদের ক্রিয়েট করতে বলতে হইতেছে, তো হুইচ টেকস অ্যান ইন্টিজার অ্যারে, যেটা কিনা একটা ইন্টিজার অ্যারে নিবে, এন্ড ইন্টিজার কি ভ্যালু অ্যাজ ইটস আর্গুমেন্ট, এটার আর্গুমেন্ট হিসেবে, এটা এই ইন্টিজার যে অ্যারে এটার আর্গুমেন্ট হিসেবে কি থাকবে, এই এটা কি থাকবে? ইন্টিজার কি ভ্যালু থাকবে, একটা ইন্টিজার কি ভ্যালু থাকবে, এবং এটা রিটার্ন করবে কি, রিটার্ন দা ইন্ডেক্স ইন দা অ্যারে, যে এটার যে ইন্ডেক্স নাম্বার ইন দা অ্যারেতে, মানে একদম সূচকের যে নাম্বারটা, হোয়ার দা কি ভ্যালু ইজ রিপ্রেজেন্টেড, যেখানে কি ভ্যালুটা রিপ্রেজেন্ট হয়ে থাকে। দেখেন তাহলে আমরা একটা ফাংশন নিলাম, এখানে যেমন এই যে এফ ডিরেক্ট দিয়েছি, এখানে ডিরেক্ট সার্চ নামে একটা ফাংশন দিলাম, আর এটার আর্গুমেন্ট হিসেবে কি দিলাম, ধরেন যে আমাদের এক্স নামে একটা কি দিলাম? একটা, না না, এক্স নামে ধরেন যে আমাদের একটা অ্যারে নিলাম, অ্যারেটার, এই অ্যারেটার স্ট্রাকচারটা হবে মূলত আসলে কি, যেটা কিনা কি নেয়, ইন্টিজার অ্যারে, এবং ইন্টিজার কি হিসাবে নেয়, এই যে দেখছেন। হুম। জি স্যার। তো এটা হচ্ছে একটা ইন্টিজার অ্যারে, ইন্টিজার অ্যারে, এই যে দেখেন এখানে যেমন এক্স একটা আমরা সেট নিয়েছিলাম, তো এটার প্রকৃতি মূলত কেমন ছিল, রিয়েল নাম্বার, আর এটার হচ্ছে ইন্টিজার অ্যারে, এক্স একটা অ্যারে নিলাম, এটার অ্যারেটা হচ্ছে ইন্টিজার অ্যারে। আর এখানে যে কি নাম্বার, আই মিন কি নাম্বার বলতে এখানে কি বোঝানো হচ্ছে, আসলে মূলত আমরা যে সার্চ ফাংশনটা যে ইউজ করব, হ্যাঁ, একটা অ্যারেতে ধরেন যে আমাদের কোন কিতে বা কোন ইন্ডেক্সে
আমাদের ওই কাঙ্ক্ষিত ভ্যালুটা আছে, এটার জন্য মূলত আমরা এই কিটা ব্যবহার করছি। এখন কি যে ব্যবহার করব, এই কি এর নাম্বারটাও হবে একটা ইন্টিজার ভ্যালু, এবং তাদের যে রেজাল্টিং ভ্যালুটা এটাও হবে একটা ইন্টিজার নাম্বার। আই মিন, যেখানে আমরা ভ্যালুটা খুঁজে পাবো আর কি, কিটা ইন্টিজার এর যে ইন্ডেক্সে ব্যবহার করে আমরা একটা ভ্যালু পাবো, ওইটাও হচ্ছে একটা ইন্টিজার নাম্বার। কথা বুঝতে পারছেন? হ্যালো? জি স্যার। না বুঝলে কোশ্চেন করবেন, কোনো সমস্যা নেই। এখন দেখেন, এই প্রি কন্ডিশনে এই চিহ্নটার মাধ্যমে আমরা বুঝাইতেছি দেয়ার এক্সিস্ট আই বিলংস টু, এই আই এর মানটা, এই আই এর মান ধরেই তো আমরা একটা এরেকে ট্রাভার্স করতে পারি নাকি? এর একদম ফার্স্ট পয়েন্ট থেকে লাস্ট পয়েন্ট পর্যন্ত আমরা ট্রাভার্স করতে পারি। ট্রাভার্স কথাটার সাথে কি আপনারা পরিচিত আছেন? না স্যার। থাকলে হ্যাঁ বলেন, না না থাকলে না বলেন, কোনো না সমস্যা স্যার। নেই। ধরেন যে এর যে ফার্স্ট ইন্ডেক্সটা থেকে একদম লাস্ট পর্যন্ত আমাদের যে 1 বাই 1 যেতে হবে, হ্যাঁ, এটাকে আমরা মূলত ট্রাভার্স বলতেছি। একটা লোকেশন থেকে আরেকটা লোকেশনে যে যাওয়া, এই প্রত্যেকটা লোকেশনে যাওয়াকে আমরা ট্রাভার্স বলতেছি। তো আপনি যদি ট্রাভার্স করতে চান, এই আয়ের মানটাকে ইনিশিয়ালাইজ করার পর ইনক্রিমেন্ট ডিক্রিমেন্টের মাধ্যমে তো মূলত করতে পারবেন নাকি? আয়ের মান চেঞ্জ করার মাধ্যমে তো একটা এর বিভিন্ন লোকেশনে আপনি যাইতে পারবেন, এমন তো? কথা বুঝেন নাই? জি স্যার, জি স্যার। কারণ দেখেন, এই আয়ের মানটা আসলে মূলত কোথায় থাকবে? এই যে এক্স যে অ্যারেটা আমরা নিছি, এই এক্স যে অ্যারেটা নিছি, এটার ফার্স্ট লোকেশন থেকে লাস্ট লোকেশন, এটার মধ্যেই তো এটা বিলং করবে নাকি? জি। এবং এটাকে আমরা খুঁজে পাবো কিসের মাধ্যমে? এই কি এর মাধ্যমে। এই কি ভ্যালুটা যেখানে গিয়ে মিলবে, ওইটাকে আমরা বলতেছি ওইটা ওই ফাংশনের ভ্যালু, এবং যেটা কিনা একটা ইন্টিজার নাম্বার নাকি? হুম। তো দেখেন, আমরা প্রি কন্ডিশনের মাধ্যমে আমাদের ইনপুট টাইপটা কেমন হবে এটা আমরা এখানে দিলাম, যে দেয়ার এক্সিস্ট আই বিলংস টু এক্স ফার্স্ট টু লাস্ট, যে এই লোকেশনের মাধ্যমে মধ্যে এই আয়ের ভ্যালুটা থাকবে, এবং আয়ের ভ্যালুটা এই আয়ের ভ্যালুর জন্য এই কি এর ভ্যালুর সাথে মিলে যাবে আর কি। এই কি এর ভ্যালু সেটা হবে কিনা একটা ইন্টিজার নাম্বার। এখন পোস্ট কন্ডিশনে দেখেন কি বলতেছে, an integer key value as its arguments and return the index in the array where the key value is present। যেখানে কি ভ্যালুটা প্রেজেন্ট করে, দেখেন এখানে যদি আমরা এই যে এই এক্সটাকে যদি আমরা এইভাবে নেই, যে সার্চ ফাংশনটা আমরা এখানে চালু করলাম, সার্চ ফাংশনটা চালু করার পর এইখানে যদি এক্সটা নেই এবং এইখানে যদি কিটা নেই, এখন এই কি ভ্যালুটা এখানে অ্যাপ্লাই করার পর, এখানে এই কি ভ্যালুটা এখানে অ্যাপ্লাই করার পর আমরা কোনটা পাবো? একটা ভ্যালু পাবো ইন্টিজার, যেটা কিনা এই কি ভ্যালু, তাই তো? কথা বুঝতে পারতেছেন না? স্যার এটা আরেকবার জি বলেন জি স্যার। স্যার। দেখেন, আচ্ছা আপনি নর্মালি চিন্তা করেন, ধরেন আপনি একটা নাম্বার খুঁজতেছেন, হুম। যেটা কিনা ধরেন যে নাম্বারটা ধরেন 5। এখন আপনি একটা এরে নিছেন, ধরেন যে এরেটার নাম হচ্ছে x10। ধরেন এই এরেটার কয়টা ইয়ে আছে, লোকেশন আছে? 0 থেকে 9 পর্যন্ত 10টা। মানে এরেটার এটা লেনটা হচ্ছে কত? 10। 0 থেকে 9 পর্যন্ত। এখন আপনি ধরেন যে 0 থেকে 9 পর্যন্ত যে আপনার লোকেশনটা, এই লোকেশনের যে কোনো একটা লোকেশনে আপনার একটা ভ্যালু আছে, এই 5 ভ্যালুটা আছে যে কোনো একটা লোকেশনে, যেটা কিনা আপনি জানেন না, কিন্তু আপনি জাস্ট জানেন এই ভ্যালুটা হচ্ছে একটা ইন্টিজার সংখ্যা। এখন আপনার কাছে যদি কিটা থাকে, যে আপনার কি ভ্যালুটা মূলত কোনটা, কি ভ্যালুটা হচ্ছে ওইটা, আপনি এই যে এই আয়ের মানটা, এই আয়ের যেই মানটা এই কি ভ্যালুটার সাথে মিলে যাবে, আই মিন ওই 5 যেই লোকেশনে আছে, ওই লোকেশনটার মানটা হচ্ছে এই কি ভ্যালু। জি স্যার। কথা বুঝতে পারছেন? জি জি। তাহলে আপনি ইনক্রিমেন্ট করতে করতে এই 5 এবং এই আয়ের মান এটা কি মিলবে কিনা বলেন?
আপনার যখন এটা মিলে যাবে তখনই কিন্তু এই যে এইটা হয়ে যাইতেছে। আর যখনই এইটা সিদ্ধ হয়ে যাইতেছে, এই শর্তটা সিদ্ধ হইতেছে, তখনই আপনাকে এই যে এইখানে যে এক্স ইন্টিজার অ্যারেটা ধরছেন, এই এক্স ইন্টিজার আর এই এক্স ড্যাশ যেই অ্যারে ইন্টিজার ইন্টিজার অ্যারে, এই দুইটা একই জিনিস। তাহলে এই দুইটা সমান। কথা কি বুঝাইতে পারছি নাকি একটু কমপ্লেক্স মনে হইতেছে, তাই না? স্যার ওই পর্যন্ত বুঝছি স্যার, মাঝখানে স্যার আপনার কথা ঠিক হয়ে গেছিল স্যার। কথা কি পর্যন্ত বুঝতে পারছেন? ফাইভটাকে যে আমরা কির সাথে মিলে যাবে আর কি, সেটাই আমাদের নাম্বার। তারপরে আর এই পোস্টে এসে আর আচ্ছা, বুঝতে পারি না। তো আবার শুনেন শুনেন। ধরেন আপনার কাছে একটা ভ্যালু আছে 5। হুম। হ্যাঁ, এখন আপনি ধরেন যে একটা ইন্টিজার অ্যারে নিছেন যেটার লেন্থ হচ্ছে 10। তো এটার ইন্ডেক্স গুলাকে আপনি তো এভাবে এভাবে সাজাবেন যে এক্স আই এর মান প্রথম 0, 0 থেকে 9 পর্যন্ত নাকি? জি। এই 0 থেকে 9 পর্যন্ত যে কোনো একটা লোকেশনে আপনার ধরেন এই আমার 5 ফাইভ আছে। যে জি। ভ্যালুটা আছে, যেটা কিনা একটা ইন্টিজার সংখ্যা। তো কি ভ্যালুটা হচ্ছে এখানে ওইটাই, যে লোকেশনে আপনার এই 5টা আছে ওটাই হচ্ছে আপনার কি ভ্যালু। তো ধরেন আপনার যে 05 যে লোকেশনটা, হ্যাঁ, বা 5 যে লোকেশনটা, বা 04 যেটা, এটাই তো 5 মূলত, জি। কারণ 0 থেকে শুরু করতেছি। তো 4 যে লোকেশনটা, এখানে গিয়ে আপনি এই 5টা পেলেন, তাহলে আপনার কি ভ্যালুটা হবে কত? 4। কথা বুঝতে পারছেন? জি স্যার। তো দেখেন, তো এই শর্তটা যখন, এই এক্স ড্যাশটাও, এই এক্স ড্যাশ যেই আমি ইয়াটা নিতেছি কন্ডিশনটাও, এই শর্তটা যখন মেনে নিতেছে, তখন আমরা এটা বলতেই পারতেছি এক্স ইকুয়াল টু এক্স ড্যাশ, কারণ এই এক্স তো একই শর্ত মেনে এখানে সে ওই তার যে ইয়াটা, ওই স্ট্রাকচারটা এটা গঠন করে। তো এক্স ড্যাশও যদি একই স্ট্রাকচার মানে, তাহলে এক্স ড্যাশ এবং এক্স সেম জিনিস। তো পোস্ট কন্ডিশনও আমরা এটা লিখতে পারি নাকি? জি। তো এই ছিল এটার ব্যাপার। একটু কমপ্লেক্স, কারণ এই জন্যই কিন্তু এটা লিমিটেশনেও মূলত এটা বলা হয়েছে যে এটার আসলে মূলত কমপ্লেক্সিটিটা একটু বাড়িয়ে দেয় আর কি। তো কঠিন জিনিসগুলা এখান থেকে বের করে আনা একটু কষ্টসাধ্য হয়ে যায়, কিন্তু কিছু কিছু ব্যাপার ম্যাথমেটিক্যালি একদম ক্লারিফাই করতে পারে। তো এই জন্য আর কি এখানের যে কনফিউশন গুলো আছে এগুলা দূর হয়ে যায়, যদি আপনারা মানে একটু রিসার্চ করে পড়তে পারেন, তাহলে সহজ আর কি। তো এই ছিল এই চ্যাপ্টার। তো আমরা নেক্সট শুরু করব সফটওয়্যার ডিজাইন। সফটওয়্যার ডিজাইন। নেক্সট ক্লাসে সফটওয়্যার ডিজাইন দিয়ে তাহলে আমরা শুরু করব। তো আপনারা আজকের মতো এই পর্যন্ত পড়েন, বুঝেন।